অনেক খারাপ হয়ে যায়, সমস্যা আমি বেশি বলি না ওই জন্য। ওটা হচ্ছে এটা একটা দুর্বল চিত্রনাট্য, এটা বাইনারি ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে, আর কিছুই না। রাজ্যপাল পশ্চিমবাংলার সাংবিধানিক সর্বোচ্চ কর্তা, তিনি রাইট আছে, তার ভবিষ্যৎ আছে। তিনি চাইলে রাজভবনের মধ্যে তিনি শপথ পাঠ করাতে পারেন বা বিধানসভার মধ্যে করাতে পারেন। তিনি তার এখতিয়ারের বহির্ভূত কিছু কাজ করছেন না, এক নম্বর। দ্বিতীয় কথা, আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়েই কিন্তু শপথ নিয়েছিলেন এবং উপনির্বাচনে জিতে এসেছিলেন নির্মল চন্দ্রবাবু, তিনিও রাজভবনে গিয়ে শপথ নিয়েছেন। আমি ভেবে পাচ্ছি না নবনির্বাচিত উপনির্বাচনে দুজন যে বিধায়ক বিধায়িকা তারা রাজভবনে যেতে তাদের অসুবিধা কোথায় হচ্ছে। এটাকে নিয়ে শুধুমাত্র জলঘোলা করা হচ্ছে, শুধুমাত্র সস্তার রাজনীতি করা হচ্ছে, ফুটেজ নেওয়ার কথা হচ্ছে। আমি অনুরোধ করব, এই শপথ পাঠ করানো আর শপথ নেওয়া, এটাকে নিয়ে টানাটানি দায় ঠেলাটানি না করে শপথ করিয়ে বা শপথ নিয়ে দ্রুত একজন নির্বাচিত জনপ্রতিনিধির অর্থাৎ বিধায়কের যে সম্পূর্ণ হতে গেলে শপথটা তাকে নিতে হবে। এটা নিয়ে যে স্বার্থে রাজনীতির ময়দানে এসেছি আমরা, জনগণকে সেবা করবো, সেই কাজে নিয়োজিত হওয়া দরকার। পরে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, আমি এটাও ভেবে পাচ্ছি না আমাদের রাজ্যের সম্মানীয় রাজ্যপাল মহাশয়ও কেন এই আপনার বিধানসভাতে আসতে তার অনিয়া, সেটা আমার একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তিনিও কেন আসতে চাইছেন না? কারণ রাজভবনটাও তার এখতিয়ারের মধ্যে পড়ছে, সারা রাজ্যটা তার এখতিয়ারের মধ্যে পড়ে, তার কন্ট্রোলের মধ্যে পড়ে। তিনি টোটাল রাজ্যের তিনি সাংবিধানিক সর্বোচ্চ কর্তা, তিনি আসছেন না, কারণ এই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে। নির্বাচন মিটে যেতেই জেলা থেকে শহরতলিতে একাধিক জায়গায় দেখা যাচ্ছে হকার উচ্ছেদ হচ্ছে, বিভিন্ন জায়গায় বুলডোজারও চালানো হচ্ছে। দেখুন, আমি এটাকেও বলতে পারি, আমিও ফুটপাত দখল মুক্ত চাই, কিন্তু একদিনেই কিন্তু এই ফুটপাতটা দখল হয়নি। এই ফুটপাতে যারা ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের কথা আমাদের ভাবতে হবে। আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি যে তাদেরকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হোক এবং তাদেরকে বিকল্প একটা ব্যবস্থাও করা হোক। কারণ সারা দেশে আজকে কাজ নাই, পশ্চিমবাংলা আছে কর্মসংস্থান নাই, কিছু ডালা লাগিয়ে কিছু সবজি লাগিয়ে যাই করে যারা দুটো ইনকাম করছে, ওইভাবেই তাদেরকে উৎখাত করা যায় না। আমাদের মাথায় রাখতে হবে, স্টেট কিন্তু কোনো আপনার লাভজনক প্রতিষ্ঠান ব্যাপারটা নয়, বা বিজনেস করবেন, স্টেটকে লাভজনক করতে হবে জনগণের স্বার্থে। স্টেট যে পলিসি নেবে জনগণের স্বার্থে হবে, তারপর দখল করতে আছে সেটাকে আমি কোনোদিন প্রশ্রয় দিচ্ছি না। কিন্তু হঠাৎ 24 ঘন্টার নোটিশে উচ্ছেদ করে দেওয়া হবে, তাদের বিকল্প তাদের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না, এটা মেনে নেওয়া যায় না। আমার ঠিক সালটার কথা মনে আসছে না, সেই সময় বামপন্থীরা যখন শাসকে ছিলেন সেই সময় একবার এই অভিযান চলেছিল। সেই সময়ে কিন্তু বর্তমান শাসক দলের হেভিওয়েট একজন মন্ত্রী আছেন, তিনি কিন্তু হকারদেরকে নিয়ে প্রতিবাদে নেমেছিলেন। তাদেরকে সেই দিনের কথাটা মনে রাখা দরকার। হঠাৎ করে এতটা পুলিশি তৎপরতা, বিষয়টা তো প্রশাসন তো সবই জানতো, তাদের নাকের ডগাতেই। আমি বললে অনেক খারাপ হয়ে যায়, সমস্যা আমি বেশি বলি না ওই জন্য। ব্যাপারটা হচ্ছে, আমি বলবো এই হকার ভাইদের কাছ থেকে আবার টাকা তোলার ধান্দা। মিলিয়ে নেবেন 3 মাস অপেক্ষা করুন, যে হকার ভাইদেরকে তুলে দিচ্ছে দেখবেন অন্য হকাররা হয়তো সেখানে আবার বসবে। এই যে টাকাটা তুলতে হবে, মান্থলি একটা টাকা, আবার সাপ্তাহিক একটা টাকা নয় তো, অন টাইম ইনভেস্ট হয়েছে 5 বছর আগে কেউ করেছে, আবার নতুন করে ইনভেস্টের দরকার আছে, ওই জন্য এদেরকে তুলিয়ে দাও, নতুন কাউকে বসাও, সে টাকাটা দেবে, এটাই হবে। দিনের শেষে গরিব মানুষটা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গতকাল এবং তার আগের দিন 2 দিন ধরে সবাই শপথ নিয়েছিলেন সংসদের দিল্লিতে, সেখানে দেখা যাচ্ছিল লাগাতার কিন্তু সবাই শপথের শেষে কেউ ধর্মীয় যে স্লোগানগুলি আছে সেই স্লোগানগুলি, একটা সাংবিধানিক জায়গা, সেই জায়গায় স্লোগান তোলে, এই বিষয়টাকে কীভাবে দেখছেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে সংসদীয় ক্ষেত্রে কিছু রীতিনীতি আছে। আপনারা জানেন, যখন শপথ না, ঈশ্বরের নামেও শপথ নিতে পারে, আল্লাহর নামেও শপথ নিতে পারে, সংবিধানের নামেও শপথ নিতে পারে। আমি রাজনীতির ময়দানে এসেছি, আমি আমার কথা বলছি, আমি শপথ নিয়েছিলাম, সংবিধানের নামে শপথ নিয়েছিলাম। তো এইটা যারা করছেন তাদের কোন অ্যাঙ্গেল থেকে করছেন সেটা তো আমি বলতে পারবো না। তবে একটা কথা আমি এতটুকুই বলবো যে আমরা যে লক্ষ্যে রাজনীতির ময়দানে এসেছি, জনগণের সেবা করা, রাষ্ট্রের সেবা করা, সেই লক্ষ্যে যেন আমরা অবিচল থাকতে পারি। আচ্ছা, আজকে সংসদে দ্বিতীয়বারের জন্য স্পিকার হিসেবে শপথ গ্রহণ করলেন এমবিল্লা। ধ্বনি ভোটের মাধ্যমে এনডিএ প্রার্থী লোকসভার স্পিকার পদে নিযুক্ত হন। এটা নিয়ে তো অনেক হচ্ছিল, বিকল্প দেওয়া হয়েছিল, আইএনডিআই জোটের পক্ষ থেকে অনেক কিছু হচ্ছিল, আমি সব
কি সবটা নাহলে কিছুটাও শুনতাম ধ্বনিপত্রের মাধ্যমে হচ্ছে। আমি একজন রাজ্যের আইনসভার সদস্য হিসাবে আমি বলতে পারি, অনেক ক্ষেত্রে শাসকের সাথে সহমত না হলে ধ্বনিভোটে পাস হয় না। সেক্ষেত্রে আমরা দেখেছি যখন অপোজিশন চিফ হুইপ ছিল মনোজ টিগ্গা সাহেব, তখন তিনি স্পিকার বা এখন তো প্রোটেম স্পিকার বা অ্যাক্টিং স্পিকার, আমাদের যখন মেন স্পিকার থাকতেন তাকে বলতেন কি ডিভিশন চাইতেন। কেন INDI জোট ডিভিশন চাইল না, অর্থাৎ সরাসরি ভোটাভুটিতে অংশগ্রহণ করলো না, এটাই তারা বলতে পারবে, কিন্তু ভবিষ্যৎ থাকে। একটা সেই বিষয় যে নির্বাচন শেষের পরে কিন্তু দেখা যাচ্ছে যে একের পর এক কলকারখানা বন্ধ হচ্ছে, কারখানা তো ভালো হচ্ছেই না, দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানিরা রাজ্য ছেড়ে চলে গেল, এটাকে কিভাবে দেখছেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, যতদিন তৃণমূল কংগ্রেস রাজ্যে থাকবে নতুন যারা ইন্ডাস্ট্রিয়াল যারা আছেন, যারা কলকারখানা বানায় হওয়া সম্ভব নয়, অনেক কঠিন। কারণ যে রাজ্য থেকে টাটার মতো কোম্পানিকে বিতাড়িত করেছে, যারা ইনভেস্টর আছেন, যারা শিল্পপতি আছেন, তারা অত সহজ নয় যেখানে 10 টাকা ইনভেস্ট করলে এখান থেকে কীভাবে টাকাটা ইনকাম করতে পারে সেটা মাটিটাকে দেখবে। আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের সাথে বড় বড় শিল্পপতিদের খুব ভালো সম্পর্ক, আদানি আম্বানিদের সাথে ভালো সম্পর্ক, তারাও ইনভেস্ট করছে না কেন? এত দামাল ছেলে আছে তৃণমূল কংগ্রেসের, এত তোলাবাজি, এত দুর্নীতি, এত কাটমানি, ফলে তারা এখান থেকে কারখানা গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে। গত বছরের কথা বলছি, সবিস্কো কোম্পানি ডানকুনি থেকে কারখানা গুটিয়ে নিয়ে কোথায় চলে গেল? বিহারে গেল। আপনি স্পেশাল ইকোনমিক জোন পশ্চিমবাংলা অনেক কটা জায়গায় তৈরি হচ্ছে, ফলতাতে একটা আছে, আপনি খোঁজ নিয়ে দেখুন। ফলতাতে যখন তৈরি হয়েছিল প্রায় 4.5 লক্ষ শ্রমিক কাজ করতো, আজকে ডেটে গিয়ে দেখুন 10,000 শ্রমিক কাজ করছে না, অর্থাৎ কলকারখানা বন্ধ হচ্ছে। যারা বলেছিল ক্ষমতায় আসলে 6 মাসের শিল্প করে দেখাবো, আমার মনে এখন 6 মাস সম্পূর্ণ হয়নি, সম্পূর্ণভাবে বা শিল্প করেনি। বছরে বছরে কি বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন না BGBS করেছে, বাণিজ্য সম্মেলনের শেষে কত টাকার মৌ স্বাক্ষরিত হলো, কত টাকা ইনভেস্ট করবে বলে প্রমিস করেছে, সে তথ্য দেয়। কিন্তু আমি বিগত বছরে বলেছি, আজকেও বলছি, সৎ সাহস থাকলে রাজ্য সরকার দেখাক, ডেটা দেখাক যে এই বিগত যে কটা বছর এই বাণিজ্য সম্মেলন করেছে কত টাকা খরচ হয়েছে, তার ডেটাটা পাবলিক ডোমিনে আনুন, আর কত টাকার এক্স্যাক্ট ইনভেস্ট হয়েছে। প্রতিশ্রুতি আমি দিচ্ছি 10,000 কোটি, 50,000 কোটি, 1,00,000 কোটি টাকা ইনভেস্ট হবে। ঘোড়ার ডিমের মাথা কত টাকা, 5 টাকা ইনভেস্ট করেছি কি সেটা দেখুন। আসছে যাচ্ছে শিল্পপতিরা 5 স্টার 7 স্টারে খাচ্ছেন, 4,500 5,000 টাকার প্লেটের একটা প্লেটের খরচ, সেটা হচ্ছেন AC 7 স্টার 5 স্টারে থাকছেন, চলে যাচ্ছেন, আর একটা করে বলে দিচ্ছেন এত টাকা ইনভেস্ট করবো, কিন্তু দিনের শেষে 10 পয়সা তারা ইনভেস্ট করছে না।